যত বড় টানেল অন্ধকারের মধ্যে দিয়ে পার হই না কেন, শেষে কিন্তু আলোই আছে। মানে এখনো আপনি আশাবাদী 26-এর ভোটের সেখানে যদি আবারও দল যদি প্রার্থী করে? তোমরা ওই 26কেই জীবনের মূল স্রোত ভাবছো কি করে? সময় আসলে তো উত্তর পাবে, এখনো তো সময় আসেনি। প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত, এই যে তকমাটা, এটা সারা জীবন তো আপনাকে বয়ে নিয়ে যেতে হচ্ছে। তুমি প্রাথমিক শিক্ষক দুর্নীতি নিয়ে বলছো, কিন্তু কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট তো সবাইকেই চাকরিতে বহাল রাখলো। কোথায় দুর্নীতি হলো? দেখিনি তো কোথাও দুর্নীতি। আপনার বিধানসভা কেন্দ্রে আপনি যাচ্ছেন কবে? আমি বিধানসভা কেন্দ্রে ছিলাম, সশরীরে যাচ্ছি কবে? সশরীরে যাবে এই মাসেই। যে নির্বাচন কমিশন বলে একটা বস্তু আছে, আমি বাক সাধতে চাইবো অথচ আমার নখ নেই, এ তো কোনো মূল্য নেই। আমি তোমাকে আঁচড়াবো কিন্তু তোমাকে সুস্থ হওয়ার কোনো ব্যবস্থা করব না, তার তো কোনো লক্ষণ নেই। নমস্কার, আমি বিদীপ্ত, আপনারা দেখছেন জজবাত 24 বাংলা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একেবারে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থবাবু, আপনাকে জজবাত 24 বাংলার পর্দায় স্বাগত। একটি প্রশ্ন প্রথমেই, বেহালা পশ্চিমের বিধায়ক, এখনো এই পদটাই অবশিষ্টাংশ, এরপর কি? পার্থ চট্টোপাধ্যায় হিসেবে বেঁচে থাকা, তার কর্মকাণ্ডে শুধুমাত্র তো পরিষদীয় রাজনীতি নয়, রাজনৈতিক পটভূমি নেই। আমার তো কর্পোরেট জীবনও আছে, ছিল। আমার লেখনী ব্যাহত হয়েছে, সেগুলো ছিল। পারিবারিক সাহিত্যকর্মের বাংলায় প্রতিষ্ঠিত লেখক, গীতিকার আমার পরিবার থেকেই, সেগুলো বা আইএস অফিসার পরিবার থেকে। তাতে সুতরাং এতে অসুবিধা কি হলো? আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। বেহালার প্রতি আমি দায়বদ্ধ, কারণ তারা আমায় পরিষদীয় রাজনীতিতে আসার সুযোগ করে দিয়েছে। আমি এক কৃতজ্ঞ, তারা 5বার বিরোধীদের তোলা বহু প্রশ্নের মোকাবিলা করে আমায় বিজয়ের তিলক পরিয়েছে। বেহালা নিয়ে তো আমি কোনো সময় চিন্তিত নই। মানে এখনো আপনি আশাবাদী 26-এর ভোটের সেখানে যদি আবারও দল যদি প্রার্থী করে? আমি ডক্টরেট হয়েছি, তোমরা এসে আমাকে জিজ্ঞাসা করছো মাধ্যমিক পরীক্ষা তো এসে গেল, মাধ্যমিক পরীক্ষা কি আপনি এবার দেবেন কি দেবেন না, তাই না? আমি তো ডক্টরেট, এগুলো পেরিয়ে এসছি। তারপরে গ্র্যাজুয়েশন, তারপরে MA করা, MSc করা, তারপরে ম্যানেজমেন্ট করা, এইসব তো পেরিয়ে পেরিয়ে এসছি। তোমরা ওই 26কেই জীবনের মূল স্রোত ভাবছো কি করে? সময় আসলে তো উত্তর পাবে, এখনো তো সময় আসেনি। আরেকটা বিষয়, সারা দিনটা কিভাবে কাটছে পার্থ চট্টোপাধ্যায়ের? আর নতুন কোনো কি একেবারে কবি সাহিত্যিক তাদের গল্পকাণ্ড বা কবিতা পড়ে, নাকি না বিভিন্ন রকম ভাবে পোষ্যদের সঙ্গে সময় কাটিয়ে কিভাবে কাটছে গোটা দিনটা? গোটা দিনটা পাড়ায় যারা আমার কর্মী সমর্থক, সে অরাজনৈতিক হতে পারে, সে রাজনৈতিক হতে পারে, সে বিরোধী দলের হতে পারে, তারা আমার ভাই বেহালার অমল, তাদের সঙ্গে সকালে চা খাই, খবরের কাগজ পড়ি, যা পড়তাম না এতদিন। টিভি এখনো পর্যন্ত দেখিনি, দেখবো এবার আস্তে আস্তে এইসব দিচ্ছি, দেখবো। আরেকটা বিষয় পার্থবাবু, সেটা হচ্ছে গিয়ে একেবারে লক্ষ্য করা যাচ্ছে, মানে এই রাজ্য সরকারই বলা ভালো, রাজ্য সরকারের বারংবার যে কারাগারগুলো রয়েছে সেগুলো নিয়ে বিভিন্ন রকম রক্ষণাবেক্ষণ, গাফিলতি, চূড়ান্ত অভিযোগ উঠে আসে সামনে। সেই কারাগারে আপনি এতগুলো দিন ছিলেন, সবচেয়ে বেশি জানতে ইচ্ছা করছে কারাগারের জীবনটা ঠিক কি, আর সবচেয়ে বেশি আপনার স্বাস্থ্যের অবস্থা বর্তমানে কিরকম? দুটো প্রশ্ন আমার। কারাগারের অবস্থা খুবই সঙ্গীন, তবে আমি যা শুনেছি আগের থেকে অনেক বেটার ইন টার্মস অফ ফুড, কিন্তু তার যথেষ্ট আধুনিকীকরণ প্রয়োজন। এই তো নিয়ে বই তো আপনারা দেখেছেন, ঋতুপর্ণা সেনগুপ্ত তো একটা কি বইয়ের অভিনয় করলো দেখলাম। তাদের তো পরিষ্কার কোথায় নিরাপত্তার অভাব, কোথায় জেল রক্ষীদের দুঃখ। আমি তো জেল রক্ষীদের দুঃখে বিচলিত। তারা অস্ত্র ছাড়া ডিউটি করে, কাদের বিরুদ্ধে করে? বিখ্যাত লোক যারা, তাদেরকে যাতে না কিছু করতে পারে তার লক্ষ্য রাখে, বলে একটা বাঁশি বাজায়। জেল
আমি জানি না তিহার জেলে যারা ছিল, কিন্তু যা ছবি টবি দেখি তিহার জেলের, তার তুলনায় পশ্চিমবঙ্গের নামই দুটো জেল, একটা তো উঠেই গেল, আর দুটো জেল আছে কলকাতার উপরে। একটা হচ্ছে যে প্রেসিডেন্সি, আর একটা হচ্ছে মেয়েদের জেল। খুবই খারাপ। এর যথেষ্ট উন্নতি, আধুনিকীকরণ, চিকিৎসা ব্যবস্থা, এটা দেখা দরকার। লাইব্রেরিতে পর্যাপ্ত পরিমাণ বই যা আমি দিয়েছিলাম এক সময়, তারপরে খুব একটা বেশি বৃদ্ধি ঘটেছে বলে আমার মনে হয় না। সমালোচনা নয়, এটা আমি সুযোগ পেলে, মুখ্যমন্ত্রী যদি কোনো সুযোগ পাই, তাহলে তাকে জানাবো যে প্রদীপের নিচে অন্ধকার থাকা ভালো না। যেন প্রদীপের নিচে অন্ধকার। কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ যে সুবিধা পায়, জেল পুলিশরা সেই বা তাদের অফিসাররা সেই সুবিধা পায় না। যে সুবিধা পেতো এককালে, সেটাও কেটে নেওয়া হয়েছে। এটা দিয়ে দেওয়া উচিত, এটা ঠিক না। একটা বিষয়, আপনি হয়তো খবর রাখবেন, গত শনিবারই বিধানসভার সপ্তদশ অধিবেশন শেষ হয়েছে। সেখানে স্পিকারের তরফ থেকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আপনাকে দুটো কমিটিতে ইতিমধ্যে বিরাজমান অবস্থায় রেখেছেন। স্পিকারের এই ভাবনাধারাকে আপনি কিভাবে দেখছেন? আমি তো ধন্যবাদ কেন জানি, তাকে ছোট করতে চাই না। হাউসে অধ্যক্ষই সব, অধ্যক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। সুতরাং আমি ধন্যবাদ জানাবো অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে, যে তিনি মনে করেছেন যা তাই করেছেন। আমার এখানে কিছু বলার তো নেই। তবে আমার 25 বছরের অভিজ্ঞতাকে দেখে তিনি যেভাবে আমাকে ব্যবহার করতে চেয়েছেন, আমি সেভাবেই ব্যবহার হব। আরেকটা বিষয় পার্থবাবু, সেটা হচ্ছে গিয়ে একেবারে মানে একটু পিছিয়ে যাচ্ছি আমরা। প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত এই যে তকমাটা, এটা সারা জীবন তো আপনাকে বয়ে নিয়ে যেতে হচ্ছে। আপনার ভাবতারা কি, পর্যবেক্ষণটা আপনার প্রতি কি? তুমি প্রাথমিক শিক্ষক দুর্নীতি নিয়ে বলছো, কিন্তু কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট তো সবাইকেই চাকরিতে বহাল রাখলো। কোথায় দুর্নীতি হলো? এখনো পর্যন্ত তো তাই, দেখিনি তো কোথাও দুর্নীতি। এটা একটা আওয়াজ মিডিয়ার, এটা একটা কোনো অংশের ষড়যন্ত্রকারীদের হয়ে মুখ খুলে মিডিয়ায় নিজের মুখ পুড়িয়েছে। আপনি নিজে প্রাথমিক শিক্ষা নিয়ে বললেন, বলেনি তো। আর আরেকটা প্রশ্ন, এর সঙ্গে কোনো সম্পর্কই তো মন্ত্রীর থাকতে পারে না। তার কারণ হচ্ছে এটা তো স্বয়ংশাসিত সংস্থা। এটা তো বললেন না প্রায় 2 লক্ষ লোকের চাকরি হয়েছে, বিগত 5 বছরে 5টা লোকের চাকরি হয়নি, এটা তো বললেন না। কর্মসংস্থান নিয়ে আর কেউ বলছে না, অথচ শিল্প চাই, কর্ম চাই, স্বাস্থ্য চাই, এত কথা বললেন, এগুলো আর বলছেন না। এখন বলছে ভাতা চাই, ডান্ডা চাই, বালি চাই, ইট চাই। কেন? কি কারণে বলুন তো? আমি এটা বুঝছি না। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন তো এটা চাননি, চাচ্ছেনও না। কর্মসংস্থান বিমুখ হবো কেন? কর্মমুখী হতে হবে। কিন্তু সেই সময়সীমাটায় পার্থবাবু বলা হচ্ছে যে শিক্ষা জগতের নাকি একটা কলঙ্কময় অধ্যায়, এখনো পর্যন্ত চাকরি। আপনার কথাই ধরছি তো, বলা হচ্ছে, তথ্য প্রমাণ করছে কি তাই? প্রমাণ করছি দুটো স্বয়ংশাসিত। আমি আপনাকে বলছি, আমি তো শিল্পমন্ত্রী ছিলাম, আপনারা শিক্ষামন্ত্রী নিয়ে বলেন কেন বলুন তো? প্রাক্তন শিক্ষামন্ত্রী তো না আমি। প্রাক্তন কেন হব? আমার প্রাক্তন শেষটা হচ্ছে আমি শিল্পমন্ত্রী, শুরুও করেছিলাম শিল্পমন্ত্রী, সেটা নিয়ে তো বলেন না। এই যে আপনাদের ক্যাপশন গুলো মিডিয়ার সর্বস্তরে যেভাবে ব্যবহার করা হয়েছে, দুঃখিত। আমিও বড় জায়গায় চাকরি করেছি, কিন্তু সিদ্ধান্ত যখন কেন্দ্রীয়ভাবে এসছে বা আমার বোর্ডের তরফ থেকে এসছে যা মানুষ বিরোধী, আমি তো তার সঙ্গে সেদিনও সহমত পোষণ করিনি। আমি তো গোল্ডেন স্যাংশন পলিসি বা স্বেচ্ছা অবসর জোর করে দেওয়ার তীব্র বিরোধী ছিলাম। কর্ম, আপনাকে দেখুন যে 2 লক্ষ লোকের কর্ম হয়েছে, কত লক্ষ লোকের প্রশ্ন তুলেছে, 32,000। সেই 32,000 বুঝে সঠিক হয়েছে, কে বলেছে? কলকাতা হাইকোর্টের বেঞ্চ। তারপরেও আপনারা বলছেন দুর্নীতি হয়েছে। আমার বিরুদ্ধে ধরে নেওয়া হয়েছে, আমাকে চার্জশিট দিয়েছে আমার 3 বছরের মাথায়, হাস্যকর সব চার্জশিট। কিন্তু এখনো পর্যন্ত তো পার্থবাবু এই মাতঙ্গিনী মূর্তি কিংবা গান্ধী মূর্তি করে বসে রয়েছে, ছিল এখনো পর্যন্ত। কি চিরকালই ছিল? আমি যখন মন্ত্রী হয়েছি তখনও ছিল কোনো না কোনো। এগুলো তো প্র্যাকটিস, একটা তো বাম ভাব দ্বারায় বিশ্বাসী লোকরা সুদীর্ঘদিন ছিলেন এখানে, তাদের তো প্রতিবাদের ভাষা তো রাস্তা ছিল, প্রতিবাদ তো করতেই পারে। আমি তো গিয়েছিলাম, আমি মন্ত্রী থাকাকালীন কি ফেস করিনি?
আমি কি সাংবাদিক প্রেস ক্লাবে ফেস করিনি? আমি কি ওই মাতঙ্গিনী স্ট্যাচুর সামনে, এখন ওটা জায়গা চেঞ্জ করে চলে আসছে আম্বেদকর স্ট্যাচু, তো তো এগুলো নতুন হয়েছে। তখন তো শহীদ মিনার, তখন বিকাশ ভবনের সামনে, এগুলো ফেস করেছি। তো যে প্যারা টিচারদের মাইনে এখন আবার মাননীয় মুখ্যমন্ত্রী 1,000 টাকা করে বাড়ালেন, সেই প্যারা টিচারদের ঢুকিয়ে গিয়েছিল কিন্তু বামপন্থীরা সরকার। তাদের স্থায়ীকরণ, তাদের যথোপযুক্ত করে শিক্ষক তৈরি করবার অধিকার, সে তো আমি দিয়েছি, আমার সরকার দিয়েছে, আমার মুখ্যমন্ত্রী দিয়েছে, সেটা তো বলছেন না। আসল কোন দিকে আলো দেখালে বোধহয় অন্য দিকটা তো অন্ধকার হবেই। তুমি অমাবস্যায় তো আর আলো পাবে না, কিন্তু অমাবস্যা তো চিরস্থায়ী হবে না, সে তো উঠবেই, আলো তো আসবেই। যত বড় টানেল অন্ধকারের মধ্যে দিয়ে পার হই না কেন, শেষে কিন্তু আলোই আছে, অন্ধকার থাকে। আরেকটা বিষয় পার্থবাবু খুব জানতে ইচ্ছা করছে, আপনার বিধানসভা কেন্দ্রে আপনি যাচ্ছেন কবে? মানে খুব এটা জানার ইচ্ছা করছে। আমি বিধানসভা কেন্দ্রে ছিলাম, সশরীরে যাচ্ছি কবে? সশরীরে যাবে এই মাসেই। ডাক্তারের অনুমোদন নিলে বলে না ফিট সার্টিফিকেট, সেই ফিট সার্টিফিকেট পেলে যাব। আবার সেই মানুষের সঙ্গে একেবারে জনসংযোগ করা হবে। আমি মানুষের সঙ্গে তো জনসংযোগ বিচ্ছিন্ন লোক নই। জেলে গিয়েও 1,500 লোক আছে, আরো 350 লোক নিশ্চয়ই আছে, যে লোককে ফের লোককে মিলি। আমি তো জনসংযোগের দপ্তর থেকেই তো আমার কর্পোরেট জীবনে বড় হয়েছি, ভারতে সেই সংস্থার জাতীয় সভাপতি হয়েছি, বিদেশে গিয়ে আমি তার ডিরেক্টর হয়েছি। বিচ্ছিন্ন, আমি মানুষ থেকে বিচ্ছিন্ন তো কোনোদিন হয়নি। না থাকলে পুজো তো ঢুকে পড়েছি, ডালগিসের পুজো, উদয়ন সঙ্গ তো পড়ে এলো, উদয়ন সঙ্গের পুজো, আস্তে আস্তে করে বেহালার পুজোগুলোতে, বরিশার পুজো, নতুন দলের পুজো, নতুন সঙ্গের পুজো। তো পুজোর তো কোনো অভাব নেই। চণ্ডীমা আমার 126-এ আছে, তো তার আমি লিফট দিতে চেয়েছেন, নিতে পারছে না, হচ্ছে না বলে। আর ওই ছোট সিঁড়ি দিয়ে চণ্ডীমার দর্শন করা বোধহয় লোকের কষ্ট হয়। তার মেলাতে গেছি, মেলা হয় ওখানে, যে গির্জাগুলো আছে তাও তো সেখানেও গেছি, যে মন্দিরগুলো আছে সেখানেও গেছি। তো আমি তো উপস্থিতি আছি, আমার তো পাল্টা পাতা উল্টাতে হয়নি। এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রেক্ষাপটে আপনি বেহালায় যান। আমি উন্নয়নের প্রেক্ষাপটেই আছি, আমার নিজস্ব সমীক্ষা আছে, আমি তো ওরকম বসে থাকার লোক নই। আমি সমীক্ষা দেখে নিয়েছি আমাকে কি উত্তর দিতে হবে আর কি উত্তর তারা খুঁজছে। তারা দেখতে চাচ্ছে যে উন্নয়ন যতদূর সম্ভব হয়েছিল তা প্রিজার্ভ হয়েছে কিনা। তারা দেখতে চাইছিল হকার মুক্ত রাস্তা তৈরি হয়েছিল, এখন আবার হকার যুক্ত হলো কেন। তারা দেখতে যাচ্ছিল বিদ্যাসাগর একটা অত্যন্ত আধুনিক মানের হাসপাতাল, তার রক্ষণাবেক্ষণ ঠিক হচ্ছে কিনা। এখন হচ্ছে প্রিজার্ভেশন, আমি যা করেছি, আমার বাবা যা করে গেছে, পৈতৃক সম্পত্তি রক্ষিত হচ্ছে না, তা ভাঙিয়ে খাওয়া হচ্ছে। এটা যদি তা কোথাও কোথাও বিঘ্ন ঘটে থাকে, তাহলে নিশ্চয়ই সেখানে মানুষ হিসেবে আমার যা করণীয় তা করবো। আমার একটাই প্রশ্ন পার্থবাবু, বলছি যে দলের তরফ থেকে আপনার সঙ্গে এখনো যোগাযোগ করা হচ্ছে, কিংবা বা আপনি যোগাযোগ করছেন কোনো রকম প্রকারে? এই সাংগঠনিক বিষয়ের উত্তর আমি দিই না। সংগঠনটা কখনো ঘন্টাখানেক সাংবাদিকদের সঙ্গে কথা বলার বিষয়বস্তু হতে পারে না। যারা আমাকে বিরোধী দলনেতা হিসেবে দেখেছে, তারা দেখেছে তাবড় তাবড় সাংবাদিকদের কথা বলার পরও আমি কিন্তু বেঁচে মন্ত্রী হয়েছি, বুঝতে পেরেছি? সুতরাং মনে রাখতে হবে, সাহস, সৎ, আত্মসম্মান আর দৃঢ়তা, ওটাতেই আমি আমার ভেঙে যেতে পারি আমার ডাল হাত, মানসিকভাবে আমার কোনো ভগ্ন দশা হয়নি। আরেকটা প্রশ্ন পার্থবাবু, নাকতলা উদয়ন সংঘ এত বছর ধরে পুজো হয়ে আসছে, আপনি সেখানে উপস্থিত থাকতেন, কয়েকটা বছরের সময়সীমার ব্যবধান, কিন্তু উপস্থিত থাকতে পারেন, মিস করেছেন তো পুজোকে বিশালবাবু? কেন নাকতলা উদয়ন সংঘের পুজো, আমার বেহালার পুজো কি কম বড় ছিল? সেটা আমার কল্যাণীতে পুজো কি কম বড় হয়? মিস তো করেইছে, তাই জন্য তো আমি টিভি দেখতাম না, জানিও না কি আছে কে। এখন ফোনটা থাকলে হাতড়াতাম, যে ফোনগুলো আছে তার ব্যবহারযোগ্যতা নষ্ট হয়েছে। এই আরেকটা বিষয় পার্থবাবু, সেটা একটা কথা তোমাকে বলি, যে আমার বইমেলা যাওয়ার প্রথম দিন থেকে শখ ছিল। আমি বই লিখেছি কত, এবং সেই তাগিদেই আমরা জাগো বাংলার, আমি তো সম্পাদক ছিলাম, এই বাড়িতে নিচ থেকে জাগো বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের মাইনের টাকা আর আমার টাকা, আমার
আর্থিক সমর্থন, নিজের ব্যাংকের থেকে টাকা নেওয়া নিয়ে, এবং মানিক মজুমদার, প্রয়াত মানিক মজুমদার কালীঘাটের, তার বিক্রি করা টাকা নিয়ে বয়ে বয়ে আমাদের দলের কর্মীরা বিক্রি করেছে। দল যদি সম্পদ হয়, দলের কর্মীরাই যদি সম্পদ হয়, তা কর্মী হিসেবে বেঁচে থাকতে আমি সম্পদ হব না কেন? আমি আবার রূপো হয়ে যাব কেন? আমি সোনা ছিলাম, আমি চকচক করলেই সোনা হয় না, আমি পরীক্ষিত সোনা। পার্থবাবু, আমরা দেখতে পাচ্ছি যে এসআইআর নিয়ে ক্রমাগত সাধারণ মানুষকে হয়রানির একটা শিকার করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে নিজে দাঁড়িয়েও সওয়াল করছেন। এসআইআর নিয়ে আপনি খোঁজ খবর তো রেখেছেন? দেখুন, উনি সওয়াল করছেন আইনজীবী হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে নয়। এসআইআর যথেষ্ট, দেখুন, এসআইআর লক্ষ্য যদি হয় যে ভোটার পরিচিতি, তাহলে আগে বন্ধ করতে হবে হয়রান পরিচিতি। আগে ঠিক করতে হবে যে কোন কোন জিনিসগুলো যা এতদিন ধরে গ্রহণযোগ্য ছিল তা কেন পরিবর্তিত হলো। দেখতে হবে জাতীয় নির্বাচন কমিশন কোনো দলের প্রভাব মুক্ত কিনা, কোনো নির্দেশ তুগলুকি কায়দায় বদল হচ্ছে কিনা। আমার চোখে মনে হয়েছে নির্বাচন কমিশন সত্যিকারের যদি নির্বাচন ভোটার তালিকা, নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে চায়, তাহলে সেই নির্দেশ দেওয়ার আগে তারা বসে ঠিক করা উচিত ছিল যে এইগুলো করব, তা জানান দেওয়া। আমার তো মনে হয় এখনো বিএলএ যারা আমার সঙ্গে, এমনকি ইয়ারও আমার কোথাও কোথাও সম্পর্ক রাখি, তো সে কাজটা বোধহয় খুব কঠিনভাবেই হচ্ছে। আমি এখনো পর্যন্ত সময়সীমাটা দেওয়া হয়েছে, সেই সময়সীমাটা নিয়ে অনেকে এখনো পর্যন্ত অফেন্ডেড বোধ করছেন। এই সময়সীমার মধ্যে হয় না এতগুলো কাজ, তারা বলছেন বিএলওরা। আমি তো আপনাকে বলছি যে এই সময়সীমা শুধু নয়, এই তুগলুকি কায়দায় নির্দেশের পরিবর্তন, তথ্যের পরিবর্তন, এটা কোনো রাজনৈতিক দলকে বিড়ম্বনায় ফেলছে না, এটা ফেলছে সেই সমস্ত ভোটারদের, বিশেষ করে প্রবীণদের, বিশেষ করে শারীরিক অক্ষমতা সম্পন্ন মানুষদের, তাদেরকে তো বিপদে ফেলছে। জাতীয় কমিশন, নির্বাচন কমিশন কি মানুষকে বিপদগ্রস্ত করা যদি লক্ষ্য হয়ে থাকে, তাহলে বিপদগ্রস্ত কমিশন নাম দিয়ে চালাতে পারে, বিপদ সৃষ্টিকারী কমিশন নামতে পারে। তো আমার নিজের ধারণা যে নির্বাচন কমিশন ভোটমুখী যে নির্বাচনী ভোটার সংস্কার করবার চেষ্টা করছে, তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে। নাম বাদ দেয় যদি কারোর লক্ষ্য হয়ে থাকে, তাহলে 2002 থেকে 2024 পর্যন্ত যতগুলি নির্বাচন হয়েছে, যে নির্বাচনের সময়কালে কেন্দ্রীয় সরকার নিজে ক্ষমতায় এসছে দুবার, রাজ্যেও নির্বাচন হয়েছে, তাহলে কি সবটাই তাদের ভোটে যদি হয়ে থাকে, তো আমাদের সবারই চলে যাওয়া উচিত, তাই না? এই 2002 বেশ, এর কারণ লাস্ট এখানে 2002 হয়েছিল। তাই বলছে নির্বাচন কমিশন তো আর টিএন সেশন না, সর্বকালের বিতর্কিত নির্বাচন কমিশন যে বুঝিয়ে দিয়েছিল যে নির্বাচন কমিশন বলে একটা বস্তু আছে। আমি যখন চাকরি জীবন ছেড়ে প্রথম এই দলে এসেছিলাম, আমি দুটো জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নির্বাচন কমিশনকে লিখতে। তখন মুকুল সুব্রত বক্সী, তো আমরা লিখেছিলাম নির্বাচন সংস্কার নিয়ে, যে এত দুর্নীতি কোনোদিনই থাকবে না যদি জাতীয় নির্বাচন কমিশন নির্বাচনের খরচের দায় বহন করে। আর দুর্বৃত্তায়ন নিয়ে লিখেছিলাম যে তাহলে রেট অফ ক্রিমিনালাইজেশন কমবে, নির্ভরশীলতা থাকবে না। আপনি যদি পোস্টার ছাপিয়ে দেন, মঞ্চ তৈরি করে দেন, মিছিল যাওয়ার খরচ দেন, প্রার্থীকে ঘোরবার পয়সা দেন, অর্থাৎ আর্থিক যে দায়িত্ব, এত ফান্ড তৈরি হয়, তাহলে জাতীয় নির্বাচন কমিশন কেন সেই ফান্ড করে না? আমি বাক সাধতে চাইবো, অথচ আমার নখ নেই, এ তো কোনো মূল্য নেই। আমি তোমাকে আঁচড়াবো, কিন্তু তোমাকে সুস্থ হওয়ার কোনো ব্যবস্থা করব না, তার তো কোনো লক্ষণ নেই, আজও নেই। তাই পুরনো চিঠিগুলো ঘাটতে ঘাটতেই এই কথাগুলো মনে পড়ছিল বলে তোমাকে কাউকে এখনো বলিনি। শেষ একটাই প্রশ্ন, এই মুহূর্তে দাঁড়িয়ে শরীরের অবস্থা কি আবারও ফিরবো, এবং সেই সঙ্গে সঙ্গে গোটা দিনটা কিভাবে কাটছে? না, গোটা দিনটা তো ভালোই কাটছে। আমার সেই ভাবনাটা এখনো মনে পড়ে যে প্রতিদিন সূর্য ওঠে, হরিণ ভাবে তাকে দৌড়তেই হবে দ্রুততম শিয়ালের আগে, না এলে মৃত্যু অনিবার্য। প্রতিদিন আবার সূর্য ওঠে,
শিয়াল ভাবে তাকে দৌড়তেই হবে ক্ষিপ্ত সিংহের দৌড়বার আগে, নাইলে মৃত্যু অনিবার্য। প্রতিদিন সূর্য উঠবে, তোমাকে কিন্তু দৌড়াতেই হবে, দৌড়াতেই হবে যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে। আমার ওই দিন এইভাবেই কাটছে। আমরা সরাসরি কথা বললাম ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে। দৌড়াচ্ছেন তিনি, প্রতিদিন সূর্য উঠছে, সেই সঙ্গে সঙ্গে তিনি সমস্ত কিছু কিন্তু খবর রাখছেন। কিন্তু এসআইআর থেকে শুরু করে তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন রকম ভাবে তিনি সবার সামনে সেই কথাগুলো কিন্তু তুলে ধরলেন আমাদের ক্যামেরার মাধ্যমে। পরবর্তী পরিস্থিতির চিত্র কোন দিকে যায় সেদিকে থাকবে নজর রাখুন ডেসপারেট 24 বাংলার পর্দায়। ডাক্তারা থেকে ক্যামেরায় শিবসুন্দরের সঙ্গে বিদীপ্ত বিশেষ রিপোর্ট, ডেসপারেট 24 বাংলা, কলকাতা।